ব্যাংক যদি দেউলিয়া হয়, আর্থিক প্রতিষ্ঠান বাদ দিয়ে দিলাম, ব্যাংকগুলোর ব্যাপারে বলছি যে ব্যাংকগুলো যদি দেউলিয়া হয়ে যায় বা অনেক ব্যাংকই দেউলিয়া হওয়ার পথে বা অনেক ব্যাংকই যেই অবস্থায় আছে সেই অবস্থা থেকে উঠে আসাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, ভালো একটা অবস্থানে আসা। এই ব্যাপারে আমাদের মাননীয় গভর্নর স্যারও কিন্তু বারবার বলেছেন যে বেশ কয়েকটা ব্যাংক খুবই 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 নাজুক পরিস্থিতিতে আছে, যেগুলো একটা ভালো পর্যায়ে উন্নীত করা বা উঠিয়ে নিয়ে আসা খুবই দুরূহ ব্যাপার। তো সেই ক্ষেত্রে এর পরিপ্রেক্ষিতে নতুন করে একটা বিষয় আবার সামনে এসেছে, সেটা হলো যে কোনো ব্যাংক যদি দেউলিয়া হয় তাহলে আপনি আপনার আমানতের যেই সুরক্ষা পাবেন, আপনার যত টাকাই থাকুক না কেন, এটা প্রথম আলোতে একটা রিপোর্ট করা হয়েছে, দেখে নেবেন গত 2 দিন আগে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আপনার যদি কয়েকশো কোটি টাকাও থাকে অ্যাকাউন্টে, তার এগেনস্টেও আপনি কিন্তু অনলি 2 লক্ষ টাকা পাবেন। এখন কথা হচ্ছে যে তাহলে এই যে ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় কতগুলো নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে, সেই ক্ষেত্রে জনগণের টাকা নিয়ে যদি তারা এভাবে ছিনিমিনি খেলে তাহলে এর দায়ভার কে নেবে? এখন দেখুন, ব্যাংকগুলো অবশ্যই একটা রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেইন করে চলে এবং সেটা বাংলাদেশ ব্যাংকের অবজারভেশনেই চলে। এবং বাংলাদেশ ব্যাংককে বলা হয় প্রত্যেকটা ব্যাংকের বাবা বা পিতা বা অভিভাবক বা যিনি দেখাশোনা করেন তিনি বাংলাদেশ ব্যাংক। এখন দেখুন, সবগুলো অথরিটিকে পাশ কাটিয়ে দেখেছেন যে সিস্টেমেটিক ওয়েতে জনগণের টাকাগুলো হাতিয়ে নেওয়া হয়েছে। কিভাবে? এই যে দেখেছেন যে বেসরকারি যে ব্যাংকগুলো, বিশেষ করে এস আলম গ্রুপের হাতে যেই ব্যাংকগুলো ছিল, বিশেষ করে তারা যেই ব্যাংকগুলো নিয়েছিল ইসলামী টাইপের ব্যাংকগুলো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, হ্যাঁ, তো আমি এইভাবে নাম বলছি না, সোশ্যাল ইসলামী ব্যাংক, এই যে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড, এই ধরনের বেশ কতগুলো, গ্লোবাল ইসলামী ব্যাংক, এই ধরনের বেশ কতগুলো ব্যাংক তারা নিজেদের করায়ত্তে নিয়েছিল। নেওয়ার পরে কি হয়েছে যে তারা তাদের যেই বোর্ডগুলো গঠন করেছিল ব্যাংকগুলোর, বোর্ডগুলোতে কিন্তু তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল। এবং জানেন যে একটা ব্যাংকের বড় বড় ঋণগুলো পাস করা হয় কিন্তু ব্যাংকের বোর্ডে। তো যেহেতু ব্যাংকের বোর্ডে আমি, আমার ভাই, আমার চাচাতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার বোন, হ্যাঁ, আমার শ্বশুর, এরাই বেশিরভাগ রয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি কি করছি, আমি একটা বেনামি একটা প্রতিষ্ঠান করে তার এগেইনস্টে হাজার কোটি টাকা বা হাজার কোটি টাকা ঋণের একটা প্রপোজাল আমি বোর্ডে উঠায়ে আমি বলে দিচ্ছি যে এই ঋণটা আমার, আলটিমেটলি এই ঋণের টাকাটা আমি পাবো, সুতরাং এটা বোর্ডে তোমরা পাস করে দিও। তো এইভাবে সিস্টেমেটিক ওয়েতে টাকাগুলো ঋণ আকারে লোন করে ব্যাংক থেকে টাকাগুলো সরিয়ে বিদেশে পাচার করা হয়েছে। দেন এই লোনগুলো 1 বছর 2 বছর পরে গিয়ে খেলাপি ঋণে পর্যবসিত হচ্ছে এবং খেলাপি ঋণে পর্যবসিত হওয়ার কারণে এই ব্যাংকের যেই পেইড আপ ক্যাপিটালের একটা অংশ বাংলাদেশ ব্যাংকে রক্ষিত ছিল, সেটা কিন্তু লক করে দেওয়া হচ্ছে। আবার এই যে টাকাগুলো উঠিয়ে নিল, এই টাকাগুলো কিন্তু আমানতকারীদের, মানে আমার আপনার, যারা আমরা সেখানে বা এই ব্যাংকগুলোতে হাজার কোটি টাকা ছোট ছোট সঞ্চয় আকারে জমা রেখেছিলাম, সেই টাকাগুলো কিন্তু তারা এভাবে উঠিয়ে নিয়ে বিদেশে পাচার করে, বিদেশে জমি করেছে, বাড়ি করেছে, বিজনেস করেছে, যা খুশি তা করেছে। এখন সেই টাকাগুলো কিন্তু দেশের বাহিরে চলে গিয়েছে। এখন এর দায়ভারটা আসলে কে নেবে? এর দায়ভার হিসেবে সরকার যেটা করছে, ব্যাংক আমানত বীমা সুরক্ষা আইন, সেই আইনের মাধ্যমে আপনার একটা অ্যাকাউন্টের এগেইনস্টে সর্বোচ্চ 2 লক্ষ টাকা আপনি বিমা সুবিধা পাবেন। অর্থাৎ আপনার যদি 1000 কোটি টাকাও একটা অ্যাকাউন্টে থেকে থাকে এবং সেই অ্যাকাউন্ট যদি দেউলিয়া হয়ে যায় সেই ব্যাংক, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ 2 লক্ষ টাকা পাবেন। এখন এই ক্ষেত্রে একদিকে যেমন নিয়ন্ত্রক সংস্থার দায়ভার রয়েছে, অন্যদিকে কিন্তু আপনি ব্যক্তি, আপনারও দায়ভার রয়েছে। আপনার দায়ভারটা কিভাবে রয়েছে?
আপনি ব্যক্তি আপনার উচিত ছিল যে কোন ব্যাংকটা ভালো, কোন ব্যাংকটার রেটিংটা ভালো, কোন ব্যাংকটার স্ট্রেংথ ভালো, কোন ব্যাংকটার বিএল লোন কম বা সিএল লোন কম, হ্যাঁ, সব কিছু বিচার বিশ্লেষণ করে, বা কোন ব্যাংকটার সুনাম ভালো, বা কোন ব্যাংকটা একটু নিশ্চয়তার দিক থেকে ভালো, এগুলো বিচার বিবেচনা করে কিন্তু আপনাদের টাকাগুলো রাখা উচিত ছিল। আপনারা কি করেছেন? আপনারা দেখেছেন যে অমুক ব্যাংক দিচ্ছে 5%, তমুক ব্যাংক দিচ্ছে 10%। তাহলে অমুক ব্যাংকে যদি আমি 5,000 টাকা পাই, তাহলে তমুক ব্যাংকে পাবো আমি 10,000 টাকা, মানে লাভ ডাবল। তো এইখানে আপনাকে জানতে হবে যে ইকোনমিক্সে একটা কথা বলা আছে যে মুনাফাটা কি। আপনি যে এই যে 5,000 টাকা বা 10,000 টাকা মুনাফা নিতে যাবেন, এই মুনাফাটা কি? এই মুনাফাটা হলো ঝুঁকি বহনের অন্যতম পুরস্কার, যেটা ইকোনমিক্সে বলা হয় যে মুনাফা সেটাই যেটা ঝুঁকি বহনের অন্যতম পুরস্কার। তাহলে আপনি যেখানে মুনাফাটা বেশি পাচ্ছেন সেখানে অবশ্যই ঝুঁকিটা আপনার বেশি, এবং যেখানে মুনাফাটা কম পাচ্ছেন সেখানে আপনার ঝুঁকিটা কম। অর্থাৎ আমার ধান্দাই হলো যে কোনোভাবে জনগণের হাত থেকে টাকাগুলো আমার ব্যাংকে এনে সেই টাকাগুলো আমি ঋণ আকারে নিয়ে বের করে নিব, দেন আমি বিদেশে গিয়ে ডুগডুগি বাজাবো, আর আপনারা এই দেশে পিছনের চামড়াটা থাপড়াবেন। হ্যাঁ, তো ঠিক সেটাই ঘটেছে। এবং এই ক্ষেত্রে আমাদের দায় সেখানেই যে আমরা বিচার বিবেচনা ছাড়া অতি লোভে টাকাগুলো আমরা দস্যুদের হাতে তুলে দিয়েছি, দস্যুদের ব্যাংকে জমা রেখেছি। তো এর দায়ভার কিছুটা কিন্তু আমাদেরও। এই ব্যাপারে কিন্তু আমি বারবার আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে সতর্ক করেছি এবং বলেছি যে আপনারা চেষ্টা করবেন সরকারি ব্যাংকগুলোতে টাকা রাখার জন্য। সরকারি ব্যাংকে টাকা রাখাটা বেশি নিরাপদ, কারণ সরকারি ব্যাংকগুলোর বোর্ডে কিন্তু বেসরকারি কোনো পার্সন নেই যে যারা সেখানে প্রভাব খাটিয়ে নিজেদের নামে ঋণ করে নিয়ে তারা টাকাগুলো বের করে নেবে। সেখানে কিন্তু যেগুলো বোর্ড অফ ডিরেক্টরের সদস্য আছেন তারা সবাই কিন্তু সরকারের মনোনীত বা সরকারের লোক। দ্যাট মিন্স এইখানে কিন্তু পার্সিয়ালিটি করে টাকা হাতিয়ে নেওয়ার সুযোগটা কিন্তু সেইভাবে নেই, যে কারণে আমি আপনাদেরকে সবসময় বলেছি যে সরকারি ব্যাংকে রাখতে। এখন অনেকেরই প্রশ্ন যে আমি একটা ব্যাংকে একটা অ্যাকাউন্টে কি 2 লক্ষ টাকাই পাবো? যদি আমার একটা ব্যাংকে 10টা অ্যাকাউন্ট থাকে তাহলে কি হবে? একটা ব্যাংকে যদি আপনার 10টা অ্যাকাউন্ট থাকে তাহলে সেই 10টা অ্যাকাউন্টের এগেনস্টে আপনি 2 লাখ টাকা করে পেতে পারেন, যদি আপনার 2 লক্ষ টাকার বেশি থেকে থাকে প্রত্যেকটা অ্যাকাউন্টে। সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ঝুড়িতে করতে হয়। ভিন্ন ভিন্ন ঝুড়িতে করলে কি হয় যে আপনার কখনো কোনো একটা ঝুড়িতে যদি পচন ধরে তাহলে বাকি ঝুড়িগুলো কিন্তু বেঁচে যায়। কিন্তু আপনি যদি একটা ঝুড়িতেই সমস্ত বিনিয়োগ রাখেন এবং সেই ঝুড়িতে যদি পচন ধরে তাহলে কিন্তু পুরো অর্থটাতেই আপনার পুরো সম্পদটাতেই কিন্তু পচন লেগে যেতে পারে, যে কারণে আপনারা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্নভাবে টাকা রাখতে পারেন। আর 2 লক্ষ টাকাই পাবেন এখন পর্যন্ত এটা নিশ্চিত নয়, এটা 1 লক্ষ টাকা পর্যন্ত এখন পর্যন্ত নিশ্চিত আছে। 2 লক্ষ টাকা এটা খুব দ্রুতই এটা পাস হবে। পাস হয়ে গেলে তখন আপনারা সর্বোচ্চ 2 লক্ষ টাকা আকারে পাবেন। দ্যাটস ওয়াই এখন থেকে আপনারা একটু সচেতন হন, চেষ্টা করবেন যে আপনাদের জন্য যেটা সবচেয়ে রিলায়েবল বা সবচেয়ে বিশ্বাসযোগ্য বা সবচেয়ে ভালো ব্যাংক, সেগুলো আপনারা একটু সার্চ করে সেই ব্যাংকগুলোতে আপনারা টাকা রাখবেন। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সরকারি ব্যাংকটাকে প্রাধান্য দিবেন। এই ক্ষেত্রে কিন্তু ব্যাংক রিলেটেড যারা বড় বড় গবেষক রয়েছেন তারাও কিন্তু বলেছেন যে এই ক্ষেত্রে গ্রাহকের দায় রয়েছে। সেটা হলো গ্রাহকের দায় হলো যে গ্রাহক তার নিজ বুদ্ধিতে ভেবে চিনতে বা বিচার বিশ্লেষণ করে ভালো ব্যাংকে টাকা রাখবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।